নমস্কার, আমি সোমা সাহা। আজকে শুরু করছি গল্প গুপ্তধন ও অভ্র। লেখিকা স্বাগতা পাঠক। এইবার গরমে স্কুলের ছুটি 2 মাস পেয়ে অভ্রের খুশির ঠিকানা নেই। অভ্র ক্লাস 9-এ পড়ে। পড়ালেখায় তার তেমন কোনো মন না থাকলেও কিন্তু সেই সব অন্য বাচ্চাদের মতো দিনরাত খেলাধুলাতেও মেতে থাকে না। তার সব থেকে প্রিয় হলো গল্পের বই পড়া। সে ঠিক করে নিয়েছে এই 2 মাসের ছুটিতে সে তার সব গল্পের বই পড়ে নেবে। রোজকার অভ্যাস মতো অভ্র গিয়ে তাদের বাড়ির গেটের কাছে লেটার বক্সটা হাতড়ে দেখলো। প্রতিদিন তার হাতে কিছুই আসে না। এখনকার মোবাইলের যুগে কেউই আর কাউকে চিঠি লেখে না। তবে মাঝে মধ্যে বাবার অফিসের চিঠি সে পায়। তবে এই লেটার বক্সটা অনেক দিনের পুরনো, তার দাদুর বাবার সময়কার। শুধু এই লেটার বক্সটা না, অভ্রদের বাড়িটাও সেই কোন পুরনো আমেলের। একটা বনেদি আনার ছোঁয়া আছে, তবে বেশ পুরনো হওয়াতে সেটাকে ঘষে মেজে মেনটেন করে রাখা বেশ খরচ সাপেক্ষ। আজও সে কোনো কিছু পাবে না জেনেই লেটার বক্সটা হাতড়ে দেখল। তবে আজ তাকে অবাক করে হাতে একটা চিঠির খাম ঠেকল। স্বাভাবিকভাবেই সে ভেবেছিল তার বাবার অফিসে কোনো চিঠি হবে, কিন্তু সে সেটা বের করে দেখল না, সেটা অফিসিয়াল কোনো চিঠি তো নয়। উপরন্তু তাতে অভ্রের নাম লেখা আছে। মানে এই চিঠিটা অভ্রকে কেউ পাঠিয়েছে। কিন্তু প্রেরকের নাম না দেখতে পেয়ে সে একটু অবাকই হলো। একটু রহস্য মাখা বিষয়টা। আসলে অভ্র গোয়েন্দা গল্পের বই পড়তে খুব ভালোবাসে, তাই সবকিছুর মধ্যে সে রহস্য খুঁজে পায়। আর নিজের মধ্যে একটা গোয়েন্দা সত্তা সে মাঝে মাঝে আবিষ্কার করে। তবে এই বেনামি চিঠি তাকে একটু চিন্তায় ফেলেছে। আর এর মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে, না হলে কে বা তাকে চিঠি লিখতে যাবে? আর যে লিখেছে তার নামটাই বা নেই কেন? চিঠিটা সকলের চোখের আড়ালে সে ভূগোল বইয়ের মাঝে লুকিয়ে রেখে স্নানে গেল। দুপুরের খাওয়া দাওয়া সেরে সে নিজের ঘরে এসে শান্ত মাথায় চিঠিটা খুলে বসল। স্নেহের দাদু ভাই, কিভাবে, কেন তুমি এই চিঠিটা হাতে পেলে সেটা নিয়ে মাথা ঘামিও না। তবে এই চিঠিটা তোমার পাওনা, যেটা সময় মতো তোমাকে দিয়ে যাওয়া হয়নি। এই পর্যন্ত পড়ে অভ্র একটু কনফিউজ হয়ে গেল। কিছুই তার মাথায় ঢুকছে না। মাথা চুলকে সে আবার চিঠিতে মনোযোগ দিল। যেটা তোমাকে বলার সেই প্রসঙ্গে ফিরে আসছি। তুমি তোমার এই বাড়ির ইতিহাস পুরোটা না জানলেও কিছুটা জানো, এটা আমি আশা করতেই পারি। এই বাড়িটা তোমার জন্মের অনেক আগের বাড়ি, সেই ইংরেজ আমলের বাড়ি। এটা আমার বাবা তখন অতি যুবক, সেই সময় দাঁড়িয়ে বিলেতি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এই বাড়ি তৈরি করে। বাইরের থেকে এবং ভেতর থেকে এটা খুব মজবুত। তার জন্যে আজ প্রায় 100 বছরের বেশি হয়ে গিয়েও এই বাড়ি বাসযোগ্য। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ কেন এই কথাগুলো আমি তোমাকে বলছি। কারণ এমন কিছু ইতিহাস এখনো লুকোনো আছে এই বাড়িতে, যা তোমার বাবা পর্যন্ত জানেন না। তবে তোমাকে ইতিহাস উদ্ধার করতে হবে, আর আমার মনে হয় তুমি একমাত্র এই বংশের সেই মানুষ যে সেটা করবে। চিঠিটা পড়তে পড়তে অভ্রের আগ্রহ বেড়ে গেল।
তার শরীরের রোমকূপ জানান দিতে লাগলো সে একটা দুর্দান্ত রহস্যের গন্ধ পেয়েছে। খাটের পাশে রাখা জলের বোতল থেকে কিছুটা জল খেয়ে সে আবার চিঠিতে মনোনিবেশ করল। কিন্তু এই ইতিহাস উদ্ঘাটন করতে গেলে তোমাকে চিঠিতে লেখা কিছু কথা কঠোরভাবে মেনে চলতে হবে। আর তোমার যদি দুরন্ত সাহসিকতা থাকে তবেই এই কাজ করার জন্য পা বাড়াবে, না হলে এই কাজ করার কথা স্বপ্নেও ভেবো না। এবার অভ্রের একটু ভয় করছে, কিন্তু সে নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, এই চিঠির লেখক যখন তার উপর ভরসা করে তাকে একটা ইতিহাস উদ্ঘাটনের সুযোগ দিয়েছে আর বিশ্বাস রেখেছে এই বংশে শুধু সেই পারবে এই কাজ করতে, তবে অভ্রকে সাহস আনতেই হবে। মনে অনেকটা জোর এনে সে আবার চিঠিটা পড়া আরম্ভ করল। তোমাকে যেটা করতে হবে, প্রথমত এই চিঠির ব্যাপারে তুমি কারো সাথে আলোচনা করতে পারবে না। আর এই চিঠিতে যে কাজ করতে দেওয়া আছে সেটা তোমাকে একা করতে হবে, তুমি কারো সাহায্য নিতে পারবে না। এই কাজ করতে গিয়ে তোমাকে অনেক ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে, তুমি মারাত্মক ভয় পাবে, কিন্তু এটা তুমি ভরসা রেখো কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওরা তোমার মনকে দুর্বল করে দেবে, কিন্তু তুমি যদি সাহস দেখিয়ে এগিয়ে চলো ওরা তোমার কাছে ঘেঁষবে না। কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও তবেই তোমাকে কাল ওরা আরো বেশি ভয় দেখাবে। কিন্তু তুমি সাহস নিয়ে কাজটা সম্পন্ন করতে পারলে তবে তুমি একটা মস্ত বড় ইতিহাস গড়ার সাক্ষী হয়ে থাকবে। অভ্র খেয়াল করেনি চিঠিটা পড়তে পড়তে তার কপালের পাশ দিয়ে ঘাম গড়িয়ে এসে পড়েছে চিঠির উপর। চিঠির থেকে মাথা তুলে সে ভাবল, ওরা কারা? কয়েক সেকেন্ড ভেবে সে আবার চিঠিতে মনোনিবেশ করল। আজ রাতে যখন বাড়ির সবাই গভীর ঘুমে ঘুমিয়ে থাকবে, মানে ঠিক রাত 1:30 থেকে 2টোর মধ্যে তুমি তোমার কাজটা সারবে। চিঠিটা সমস্তটা পড়ে সেটা বালিশের নিচে রেখে অভ্র একটু চিন্তায় পড়ে গেল, কিন্তু সে কোনোভাবেই ভয় পাবে না। সে অত্যধিক সাহসিকতার সাথে এই কাজটা সম্পন্ন করবে, আর তার সাহসিকতার জন্য তাকে সবাই বাহবা দেবে। আর চিঠির মধ্যে বলা আছে গুপ্তধনের কথা, আর সেটাই অভ্রের মাঝে গোয়েন্দাটাকে জাগিয়ে তুলেছে। রাতে খাওয়া দাওয়া সেরে 11টার মধ্যে অভ্র নিজের ঘরে এসে দরজা এঁটে দিল। খাটের নিচে একটু ঝুঁকে পড়ে দেখে নিল ভাড়ার ঘর থেকে দুপুরবেলা এনে রাখা শাবলটা ঠিক জায়গায় আছে কিনা। চিঠির বক্তা বলে দিয়েছিল সাথে একটা শাবল আর একটা বাজারের শক্তপোক্ত ব্যাগ নিতে। বাজারের ব্যাগটা রান্নাঘর থেকে সরলে মায়ের সন্দেহ হতে পারে, তাই অভ্র ঠিক করেছে সে নিজের স্কুল ব্যাগটাই কাজে লাগবে, এবং সেটা বেশ শক্তপোক্ত আর মোটামুটি বাজার ব্যাগের মতোই সাইজ। বিছানায় শুয়ে অভ্র অপেক্ষা করতে লাগলো কখন ঘড়ির কাঁটা 1:30 ঘরে যাবে। ভাবতে ভাবতে কখন যেন ওর একটু তন্দ্রা মতো এসেছিল। পাশের বাড়ির হুলোর ডাকে ঘুমটা ভেঙে গেল। ধরপড়ে উঠে বসে সে ভাবল বুঝি সময় পেরিয়ে গেছে। না, সেটা হয়নি। ঘড়ির কাঁটা তখন সবে 1:20। অভ্র দরজাটা হালকা করে ঠেলে খুলে দেখল বাইরেটা একদম নিস্তব্ধ। দোতলার 4 নম্বর ঘরটা অভ্রের, তার পাশেই তার মা বাবার ঘর। মা বাবার ঘরের দরজায় একবার কান পেতে দেখলো
তারা জেগে আছে কিনা, কিন্তু ঘরে পুরনো দিনের ফ্যানের ঘটাং ঘটাং আওয়াজ ছাড়া সে আর কিছুই শুনতে পেল না। সারা বাড়িতে তখন মনে হয় না যে কেউ জেগে আছে। দোতলাতে অভ্র আর তার মা বাবা ছাড়া কেউ থাকে না, আর নিচের তলার একদম কোণের ঘরে থাকে শিবু কাকা আর ওদের বাড়ির কাজের লোক, আর তার দুটো ঘর ছেড়ে বাবলুদা থাকে ওদের বাড়ির ভাড়াটে ব্যাচেলার ছেলে। কলকাতাতে চাকরি করে, তাই এইখানে ভাড়া থাকে। আর 3 তলাটা থাকে পুরো ফাঁকা, শুধু একদম কোণের ঘরে একটা ঘর, যেটাতে অভ্র গানের রেওয়াজ করে। আর একটা ঘর লাইব্রেরি, সেটা অভ্রের বাবা তার ছেলের জন্য বানিয়ে দিয়েছে। আর বাকি ঘরগুলোতে তালা মারা, ভেতরে আছে ঠাসা মালপত্র, পুরোনো দিনের ফার্নিচার, কত অ্যান্টিক জিনিসপত্র, ফুলদানি, পেন্টিং। কিছু কিছু বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ তাদের ঠিকঠাক যত্ন করা হতো না বলে। কাঁধে স্কুল ব্যাগ আর হাতে শাবলটা নিয়ে মায়ের পুরনো মোবাইল, যেটা মা অভ্রকে দিয়েছিল বাইরে কোথাও গেলে তার খোঁজ খবর রাখার জন্যে, মোবাইলটার এমন দশা, শুধু ফোন রিসিভ আর কাটা ছাড়া কোনো কাজই হয় না। আর অনেক চেষ্টা চরিত্র করে তার টর্চটা জ্বালানো যায়। সেইটা টর্চ জেলে সে চিঠির নির্দেশ মতো দোতলার সিঁড়ি দিয়ে নেমে গেল। নিচে নেমে বাঁ পাশে স্নানঘরের কোনায় একটা পুরনো কাঠের দরজা আছে, যেটা খোলা হয় না বললেই চলে। সেই দরজাটা খুললেই পরে একটা মস্ত বাগান, না আসলে এটাকে উঠোন বলে। সাধারণত বাড়ির উঠোন হয় ঘরের সামনের দিকে, কিন্তু পুরনো দিনে বেশিরভাগ বাড়িতে উঠোন থাকতো বাড়ির পেছনে। তাই অভ্রদের এই চৌধুরী বাড়িটাও ব্যতিক্রম নয়। তবে ওই কাঠের দরজাতেও তালা দিয়ে রাখার কারণ অভ্র বুঝে উঠতে পারে না। সারা বাড়ি জুড়ে প্রায় 9 ফুটের পাঁচিল, তার উপর পেরেক গাঁথা, তারপর এমন ঝোপঝাড়, কোনো গুণধর চোর এত সব পেরিয়ে এই শাল কাঠের দরজা ভেঙে বাড়িতে চুরি করতে আসবে? এই দরজার চাবিটা শিবু কাকুর ঘরে আছে, সেখান থেকে সে চুপি সারে সেটা বিকেল বেলা সরিয়েছে। মাঝে মাঝে শিবু কাকা এই বাগানের কাঁঠাল, আম গাছ থেকে ফল পাড়তে আসে, আর ঘাস পেরে গেলে সেটা একটা মালি ডেকে কাটিয়ে দেয়। তবে লাস্ট 1-2 মাস এইদিকে কেউ পা মারায়নি। দরজাটার তালা খুলতে গিয়ে একটু খুট করে আওয়াজ হলো। অভ্রের মনে হলো এই জনমানবহীন সংসারে ও যেন একা। এই অতি পরিচিত তার নিজের বাড়িটাও যেন একদম একটা নিঃশব্দ শ্মশানপুরী। কেউ কোথাও কোনো জীবন্ত প্রাণী নেই। এখন মনে হলো অভ্র হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। অনেক সাহস নিয়ে এই পর্যন্ত এলেও এবার তার বেশ ভয় করছে। নিজের বাড়িটাই আজ তার কেমন যেন অচেনা লাগছে। কপালের ঘাম মুছে সে হাতের মোবাইলের আলোটা উঁচু করে ধরে এগিয়ে গেল। পা ফেলতেই শুকনো পাতা মরমরে উঠল। সেই রাতের শূন্যতায় ওই শব্দে অভ্রের পান যেন ওষ্ঠাগত। মনে মনে ইষ্ট দেবতার নাম নিয়ে সে এগিয়ে গেল। খুব বড় না হলেও উঠোনটা ঘাসে ভরে গেছে। টিভিতে ডিসকভারিতে দেখেছিল আমাজনের জঙ্গল, তবে আজ এই বাড়ির বাগানটাকে এই মধ্যরাতে অভ্রের আমাজনের জঙ্গলের থেকে কিছু কম মনে হচ্ছিল না। অভ্র তার মোবাইলে আলো উঁচিয়ে এগিয়ে গেল। এর মধ্যে ওর মনে হলো ডান দিকে বড় ল্যাংড়া আম গাছটার থেকে কিছু একটা ঝুপ করে লাফিয়ে পড়লো সামনের ঝোপটায়। সে স্পষ্ট দেখেছে সেটা কোনো বিড়াল নয়, বিড়ালের আকারের থেকে সেটা বেশ বড়।
অফ্রির তো গলা শুকিয়ে কাঠ। তার গন্তব্য হলো উঠোনের শেষ কোনো ভগ্নপ্রায় দশায় দাঁড়িয়ে আছে যে একতলা, সেই একটার 3 কামরার ঘর, যেখানে প্রায় গত 50 থেকে 60 বছর কেউ পা রাখেনি, সেটাই। ওটা এককালে ছিল এই জমিদার বাড়ির চাকর বাকরের ঘর। আর এই উঠোন তখন ছিল বেশ পরিষ্কার আর সাজানো গোছানো। এখনো তাকে প্রায় 50 হাত দূরত্ব পার করতে হবে, কিন্তু এই ঘন জঙ্গল পেরিয়ে সে দূরত্ব পার করবে কি করে সে নিজেও জানে না। দোতলায় বসে নিজের ঘরের জানলা দিয়ে কতবার দেখেছে এই গাছগাছালি ভরা উঠোনটা। পেছনের এই ভাঙা ঘরগুলো তার চোখে পড়ত, কিন্তু সে যে কখনো এখানে আসবে সেটা সে ভাবেইনি। বিশেষ করে এই মাঝরাতে কয়েকবার শিবু কাকা যখন গাছে আম কাঁঠাল পাড়ত তখন তার সাথে এসেছে, তবে ওই ঘরের দিকে কোনোদিন যায়নি। কারণ শিবু কাকা বলতো, পুরনো ঘর কতদিন পরিচর্যা হয় না, সব খোপো থাকতে পারে, দাদাবাবু তুমি ওই দিকে যেও না। কিন্তু আজ তাকে সব কিছু ভয় ত্যাগ করে সেই জমপুরিতে যেতে হচ্ছে। এবার ঘাস শুকনো পাতা মারিয়ে অভ্র এগিয়ে যেতে লাগলো, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করে ঠিক তার পেছনে হাঁটছে, এবং কারো একটা গরম নিঃশ্বাস সে কাঁধের কাছে অনুভব করতে পারছে। সে একবার ভাবলো পিছন ফিরে তাকায়, কিন্তু চিঠির মধ্যে স্পষ্ট করে লেখা ছিল, নিজের কাজ সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কোনোভাবেই তুমি পিছন ফিরে তাকাবে না, এতে তোমার ভারী বিপদ, এমনকি তোমার প্রাণও যেতে পারে। অভ্রের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল, হৃদস্পন্দনের গতি বেড়ে গেল, সে দরদর করে ঘামতে লাগলো, তাও সে তার হাঁটা থামালো না। একসময় মনে হলো কেউ যেন ওই দরজাটা খুলে ভেতরে এলো। হ্যাঁ, সে স্পষ্ট শুনেছে, এমনকি সেই ব্যক্তি তার থেকে এগিয়ে আসছে। কে এলো তবে? তবে কি শিবু কাকা? একবার পিছন ফিরে সে দেখবে? না, কিছুতেই না, এটাই তাকে বিপদে ফেলার ফাঁদ। অভ্র সমস্ত জঙ্গল পেরিয়ে সেই ভাঙা ঘরগুলোর সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢোকা তো দূর, বাইরে থেকে দেখেই তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। ঘরগুলোর বাইরের দেওয়ালে আগাছায় ভরে গেছে, অনেক পুরনো ঘরগুলোর দেওয়ালের চুন মশলা খসে গেছে, আর সেকেলের বড় বড় ইটগুলো যেন ভূতের মতো দাঁত বের করে আছে। কিন্তু জানলা দরজার কাঠগুলো বেশ শক্তপোক্ত আছে। জানলাগুলোর খিড়কি 2-1 জায়গায় ভেঙে গেলেও দেওয়াল থেকে খুলে যায়নি, তবে আজ হয়তো অভ্র সেগুলো খুলতে গিয়ে ভেঙে পড়বে। এইসব 7-5 ভাবতে ভাবতে আচমকা অভ্র শুনতে পেল কেউ যেন দ্রুত পায়ে এই জঙ্গল পেরিয়ে এগিয়ে আসছে, এবং সাথে সাথেই একটা গলা পেল। বাবান, তুই এত রাতে এই জঙ্গলে কি করছিস? মা এসেছে। অভ্রের দেখে যেন প্রাণ এলো। মাকে দেখার জন্য অভ্র এবার ঘুরে দাঁড়ালো, কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল। সেই মধ্যরাতের একলা যাত্রার আতঙ্কের মধ্যে মায়ের গলা পেয়ে ভুলেই গেছিল যে তার পেছন ফিরে তাকানো মানা। একটা দমকা হাওয়া এসে অভ্রকে যেন এক ধাক্কায় ওই ঘরগুলোর সামনে এনে ফেলল, আর সারা জঙ্গল জুড়ে যেন একটা অদ্ভুত ঝড় শুরু হলো। গাছের ডালগুলো যেন কেউ মরমরিয়ে ভেঙে দিতে চাইছে, আর সেই হাওয়ার তীব্রতার সাথে ভেসে আসছে একটা বিকট আওয়াজ। ঠিক আওয়াজ নয়, একটা
বিদঘুটে হাসি। অভ্রের এখন কোনো রহস্য উদ্ঘাটনের ইচ্ছে নেই। সেই এই মুহূর্তে তার ঘরে ফিরে যেতে চাইছে মন, কিন্তু সেই উপায়টাও যে নেই। সামনেই জঙ্গলটাতে মনে হচ্ছে একটা তুফান এসেছে। সারা বিশ্বের প্রলয় আজ তাদের বাড়ির উঠোনে। কোনো দিক না বুঝে না দেখে অভ্র ওই ভাঙা ঘরে ঢুকে আশ্রয় নেওয়াটা বেশি সুরক্ষিত মনে করল। জোরে জোরে ধাক্কা দিয়েও সেই দরজা খুলল না। পুরনো দরজা জ্যাম হয়ে গেছে। এবার সে বুদ্ধি করে নিজের হাতের শাবলটা দিয়ে দরজার মাঝখানে সামান্য ফাঁকাটার মধ্যে চার দিল, আর এমনি দরজা খুলে গেল। কোন রকমে ঘরে ঢুকে সে দরজাটা সপাটে বন্ধ করে দিল। বাইরের থেকে এই অন্ধকার ভগ্নপ্রায় ঘরটা ও সব থেকে বেশি সুরক্ষিত মনে হলো। নিজেকে সামলে নিতে ওর একটু সময় লাগলো। মনে হলো ঘরের বাইরে ওই জঙ্গলের তাণ্ডবটা আরো বেড়ে গিয়েছে, কিন্তু ঘরের মধ্যে তার আঁচ নেই। একটা 9-10 ঘর সারা ঘরে আলো ঘুরিয়ে এসে দেখল সারা ঘরময় ধুলো বালিতে একটা পরত পড়ে আছে। মাকড়সার ঝুলে ভর্তি, কোনো আসবাবপত্র নেই। না থাকাটাই স্বাভাবিক। দরজার উল্টো দিকে একটা জানালা, সেও বন্ধ, আর তার পাশের দেওয়ালে একটা জানালা একইভাবে, সেটাও বন্ধ। ঘরের মেঝের দিকের আলোতে অভ্র খেয়াল করল মেঝেতে ধুলোর একটা পুরো পরত পড়েছে। ঘরের উত্তর দিকের দেওয়ালে এবার লক্ষ্য করল পাশের ঘরে যাওয়ার দরজা, সেটায় কোনো পাল্লা নেই। এবার অভ্র সেই চিঠির কথা অনুসারে গুটি গুটি পায়ে সেই দরজার দিকে এগিয়ে গেল। বুকের মাঝে দুরু দুরু ভাবটা আগের থেকে বেড়ে গেছে। বাইরে এক তাণ্ডব, কিন্তু ভেতরে যেন একটা কোট ফ্যাপসা পরিস্থিতি। দ্বিতীয় দরজা থেকে যখন সে পাশের ঘরে প্রবেশ করবে, এর মধ্যে আচমকা বাইরের থেকে দরজায় ধাক্কা। না, ঝড়ের ধাক্কা নয়, কেউ তার সমস্ত গায়ের জোর দিয়ে সেটা খোলার চেষ্টা করছে। কিন্তু অভ্রের স্পষ্ট মনে আছে সে ঘরে ঢুকে ওই দরজার ভেতর থেকে কাঠের গোড়াত আটকে দিয়েছে। সে কোনো রকম না ভেবে পাশের ঘরে ঢুকে গেল। ভয় তখন তার গলা শুকিয়ে কাঠ। পাশের ঘরে ঢুকে সামনে একটা অচেনা বিকট মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র তার জ্ঞান হারিয়ে ফেলবে, সেই মুহূর্তে তার মোবাইলের আলো গেল নিভে। হ্যাঁ, সে ঠিক দেখেছে, ঘরের কোনায় একটা বিশাল লম্বা, যার মাথা গিয়ে ঠেকেছে ঘরের ছাদের ছাতে, এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করে প্রায় 1-2 মিনিট ওই অন্ধকারে দাঁড়িয়ে মোবাইল আলোটা জ্বালাতে অভ্র সফল হলো, কিন্তু কই, কেউ নেই তো। আগের ঘরের মতো এই ঘরেও সেই একই রকম নোংরা আর মাকড়সার জালের দেখা ছাড়া আর কিছুই পেল না। কিন্তু অভ্রের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছিল এই ঘরে সে ছাড়া আরো কারো অস্তিত্ব আছে। তাকে অভ্র দেখতে পারছে না, স্বাভাবিকভাবে সে অশরীরী। চিঠির নির্দেশ অনুযায়ী তার গন্তব্য তৃতীয় ঘরে। একইভাবে সে তৃতীয় ঘরে প্রবেশ করল। এই ঘরটা একটু অন্যরকম। এই ঘরটা আয়তনে বাকি দুটো ঘরের থেকে ছোট। এই ঘরে একটাও জানলার অস্তিত্ব নেই, শুধু পূর্ব দিকের দেওয়ালে সেই মাথার দিকে একটা ছোট্ট ঘুলঘুলি আছে। পাতা লতায় সেটাও প্রায় ঢেকে গেছে। আর এই ঘরের উত্তর পূর্ব দেওয়ালের গা ঘেঁষে পাতা আছে একটা তক্তপোষ, বেশ পুরনো,
আর জড়া জীর্ণ, একটু ধাক্কাধাক্কি করলে ভেঙে যাবে। চিঠির নির্দেশ অনুযায়ী এই তক্তপোষের নিচে আছে একটা কাঠের পাটাতন, যেটা সরালেই সে পৌঁছে যাওয়া যাবে সেই কয়েকশো বছরের পুরনো গুপ্তধনের কাছে। কাঁধে স্কুল ব্যাগটা ভালো করে বেঁধে, হাতে মোবাইল আর শাবলটা পাশের দেয়ালে হেলান দিয়ে রেখে সে এগিয়ে গিয়ে ওই তক্তপোষটা সরাতে গেল। এগিয়ে যেতেই অভ্র ভয়ে 2 পা পিছিয়ে এলো। তক্তপোষের কোণে কাপড় মুড়ি দিয়ে গুটি সুটি মেরে কি যেন বসে আছে। তার হাত, পা, মুখ কোনো কিছু দেখাই সম্ভব নয়, কারণ সে নিজেকে একটা পুরনো কম্বল দিয়ে এমন ভাবে ঢেকে রেখেছে তা বলার নয়। আর মনে হচ্ছে দুলে দুলে সে কিছু একটা বলে চলেছে বিড়বিড় করে। কথাগুলো অভ্রের কান অব্দি এলেও তা স্পষ্ট ভাবে নয়। অভ্র ভয়ে কাঠ হয়ে চোখ বন্ধ করে ভগবানের নাম নিতে লাগলো। কয়েক সেকেন্ড পর চোখ খুলে অভ্র আবিষ্কার করলো সেই ঘরে সে ছাড়া আর কেউ নেই। চিঠিতে স্পষ্ট লেখা ছিল, তুমি যদি ভয় পাও ওরা আরো বেশি ভয় দেখাবে, কিন্তু সাহস নিয়ে এগিয়ে গেলে জয় তোমার। এবার অনেক কষ্ট করে টেনে টুনে সে ওই পুরনো তক্তপোষটাকে একদিকে সরালো। সেটা সরাতেই ওর চোখে পড়ল নিচের মাঝে একটা কাঠের পাটাতন। সারা ঘরের মতো সেটাতেও মোটা পুরু ধুলোর পরত জমেছে। হাতে শাবলটা নিয়ে এসে ওই কাঠের পাটাতনের একদিকে চাড় দিল। একটু ফাঁকা হলো, কিন্তু ধুলোর মধ্যে থেকে বেরিয়ে এলো শিকল দিয়ে বাঁধা একটা তালা, যেটা দিয়ে আটকানো ওই কাঠের পাটাতন মেঝের সাথে। তালা আর ওই পুরনো শিকলটির হাল তেমন সবল ছিল না। অভ্র বুঝতে পেরে শাবল দিয়ে একদম বাড়ি দিতে মেঝের থেকে লোহার আমটাটা আলগা হয়ে গেল। একটু গায়ে জোর লাগিয়ে ওই ভারী কাঠের পাটাতনটা ওঠাতে মোবাইলের আলোতে সে দেখতে পেল পাটাতনের নিচ থেকে নেমে গেছে একটা সুড়ঙ্গ। শাবলটা হাতে নিয়ে আলো উঁচিয়ে সাবধানে পা ফেলে অভ্র নেমে গেল ওই কাঠের সিঁড়ি বেয়ে নিচে। তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি, এত ভয়, আতঙ্ক, বিপদ এড়িয়ে সে আজ তাদের এই কয়েকশো বছরের পুরনো বাড়ির এক রহস্যময় ইতিহাস সকলের সামনে আনবে। ঘরের সুড়ঙ্গ থেকে নেমে অভ্র আবিষ্কার করলো একটা ঘর। সেটা ঠিক একই মাপের ঘর যেটা সুড়ঙ্গের উপরে ছিল। সারা ঘরে আলো ঘুরিয়ে সে দেখল সারা ঘর ঠাসা নানান জিনিসপত্র, আর সবকিছুই সোনা আর রূপোর। আজকের দিনে দাঁড়িয়ে যেগুলোর দাম হবে প্রায় কয়েকশো কোটি। ভাবতেই অভ্রের চোখ দুটো জলজল করে উঠল। কিন্তু তারপরেই অভ্রের মনে পড়ে গেল সেই চিঠির নির্দেশ। ঘরের দক্ষিণ কোণে একটা ছোট কাঁঠাল কাঠের বাক্স, যেটা ঢাকা দেওয়া আছে একটা নীল রঙের মখমলের কাপড় দিয়ে। তার মধ্যে যা আছে সমস্তটা তুমি ভরে নেবে নিজের ব্যাগের মধ্যে। আলো ঘুরিয়ে সে দেখল ঘরের দক্ষিণ কোণে একটা রূপোলি রঙের শৌখিন টুলের উপর রয়েছে প্রায় 2 হাত লম্বা আর 1 হাত চওড়া কাঠের বাক্স, যেটা একটা কাপড় দিয়ে ঢাকা। ধুলো পড়ে কাপড়ের রং নীল না লাল কিছুই বোঝা যাচ্ছে না। অভ্র এগিয়ে গেল সেই বাক্সটার দিকে। ভাঁজ করে ঢাকা কাপড়টা সরালে ভাঁজের ভেতর চোখে পড়ল কাপড়টা নীল রঙের মখমলের কাপড়। কাপড়ের নিচে একটা সামান্য সাধারণ, একদমই সাধারণ
একটা কাঠের বাক্স। সেটা খুলতে অভ্রকে বেশি বেগ পেতে হলো না। বাক্সটা খুলেই অভ্রের চোখ থাকিয়ে গেল। বাক্সতে ভর্তি হিরে, মানিক, সোনার হিরের মতির গয়না। নির্দেশ অনুযায়ী কাঁধের ব্যাগ নামিয়ে বাক্সের থেকে সমস্তটা সে নিজের ব্যাগের মধ্যে ভরে নিল। কাঁধে তুলতে গিয়ে অভ্র বুঝতে পারল কমপক্ষে কেজি তিনেক জিনিস সে কাঁধে তুলে নিয়েছে। এবার সে আলো ফুরিয়ে ঘরের বাকি জিনিসগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। সোনার উপর ঘটি, বাটি, ফুলদানি, তার উপর নানা মণিমুক্ত ডিজাইন, মাটির হাড়ির ভরে ভরে হিরে জহরত। সেই ঢাকনাগুলো সরিয়ে সে দেখতে লাগলো, কিন্তু চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল, নিজের প্রাপ্যের 1 সিকিও বেশি তুমি ওই ঘর থেকে নিতে পারবে না। আর যদি লোভ সংবরণ না করে একটাও বেশি নিয়ে ফেলো, এই ঘর থেকে তুমি বেরোতে পারবে না। তুমি একমাত্র নও যে এই গুপ্তধনের সন্ধান পেয়েছে। এই বংশের অনেকেই এর সন্ধান পেয়েছিল, তারাও পৌঁছেছিল, কিন্তু তারা লোভ সামলাতে না পেরে তাদের প্রাপ্যের বেশি নিয়ে যেতে চেয়েছিল। তাই তারা কোনোভাবেই এখান থেকে বেরোতে পারেনি। সারা জীবনের মতো আটকে পড়েছিল এই বদ্ধ কুঠিতে। তুমি হয়তো শুনে থাকবে তোমার ছোট দাদু, মানে তোমার দাদুর ছোট ভাই, খুব রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার 3 জন সঙ্গীকে নিয়ে। আসলে না, তিনিও এই গুপ্তধনের খোঁজ পেয়ে লোভের কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন। এইখানে তোমার দাদুর মতো আরো অনেকের প্রাণ গেছে। তাদের অতৃপ্ত আত্মা আজও এই ঘরে বন্দী, যারা এই যক্ষের ধন আগলে বসে আছে, যারা লোভীদের নিজেদের দলে টানে। এই সমস্ত সম্পত্তির উপর একমাত্র অধিকার আমাদের সরকারের, আর তোমার দায়িত্ব এটা যেন বেহাত না হয়। তোমার আর তোমার পরিবারের অধিকার শুধু ওই বাক্সের জিনিসগুলোর উপরে, এর বাইরে আর কিছুতে নয়। অভ্র কোনোদিনে টাকা পয়সা ধন সম্পদের লোভী নয়, সে লোভী রহস্যে, আর তার সেই লোভ পরিপূর্ণ হয়েছে। তার প্রাপ্তি এইখানে। কিন্তু অভ্র মাটিতে হাড়িতে কিছু মুঘল যুগের সোনার মুদ্রা দেখতে পায়। বিভিন্ন ঐতিহাসিক বইতে সে পড়েছিল, শুধুমাত্র ইতিহাসের প্রমাণ স্বরূপ সে একটি কয়েন নিয়ে নিজের পকেটে পুরে নেয়, আর চিঠির নির্দেশ মতো সে ওই কাঠের বাক্সটা মেঝের উপর আছাড় মেরে ভেঙে ফেলে। কাঁধের ব্যাগটা ভালো করে বেঁধে এবার অভ্র ফিরে যেতে প্রস্তুতি নেয়। পিছন ফিরতে তার শরীরের সমস্ত লোমকূপ খাড়া হয়ে যায়। একটা নয়, দুটো নয়, পরপর 9 জন তার পথ আটকে দাঁড়িয়ে আছে। না, এরা মানুষ নয়, এরা সাক্ষাৎ নরকঙ্কাল। ওরা যেন অভ্রের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসছে। তারা পণ করেছে ওকে এইখান থেকে কিছুতেই বেরোতে দেবে না। এর মধ্যে একজন ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, নিজের পাওনার থেকে বেশি কিছু নিয়ে তুমি যে এই অন্ধকুটির থেকে বেরোতে পারবে না, আর তাই তুমি আজ আমাদের তলে চোখ দাও। অভ্রের মাথা ঘুরছে। সে তো লোভে পড়ে নয়, শুধু ইতিহাসের সাক্ষী হিসাবে একটা কয়েন নিয়েছিল। এটাই কি তার অপরাধ? সে পকেট থেকে কয়েনটা বের করে ছুঁড়ে মেঝেতে ফেলে দিল, কিন্তু ততক্ষণে একটা মাংসবিহীন কঙ্কাল সার হাত তার গলার নলিটা চেপে ধরেছে। কোনোভাবেই সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। অভ্র মরে যাচ্ছে। এই মুহূর্তে তার মায়ের কথা খুব মনে পড়ছে। দম বন্ধ হয়ে আসছে। না, সে চোখের সামনে অন্ধকার দেখছে। এর মধ্যে মায়ের ডাকে অভ্রের ঘুম ভাঙে। বাইরে থেকে মা দরজায় ধাক্কা দিচ্ছে। বাবা, তুই ভর দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে কি করছিস? এমনিতেই লোডশেডিং, এই গরমে এই হাওয়াতে এসে বস।
ধরফরিয়ে বিছানায় উঠে বসে অভ্র। সত্যি তো খুব গরম লাগছে। ঘরের দরজা জানলা সব বন্ধ, মাথার উপরে ফ্যানটাও চলছে না, সারা গা ঘামে ভেজা। পুরনো জানলার ফাঁক থেকে দিনের আলোর ছটা এসে পড়েছে ঘরে। অভ্র মাকে জবাব দিল, মা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আসছি। অফির সবকিছু কেমন যেন গোলমাল লাগছে। সে কি তবে এতক্ষণ স্বপ্ন দেখছিল? কিন্তু এ তো পুরো সত্যির মতো। অফ্র আগেও অনেকবার স্বপ্ন দেখেছে, কিন্তু কিছুই তার মনে থাকে না। তবে এই স্বপ্নটা যে তার একদম জলছবির মতো মাথায় চেপে গেছে। সাত পাঁচ ভাবতে ভাবতে অফ্রের মনে পড়ল চিঠিটা সে পড়া শেষ করে বালিশের নিচে রেখেছিল। যদি এটা স্বপ্ন হয় তবে সেটা কোনোভাবেই সেখানে থাকবে না। একটা কৌতূহলের সাথে সে কাপ কাপ হাতে বালিশের নিচে হাত দিল, আর হাত দিতেই অফ্রের বুকের মাঝে যেন দামামা বাজতে শুরু করে দিল। একটা চিঠির মতোই কিছু ওর হাতে ঠেকলো। সেটা বের করে খাটের পাশের জানলাটা সে খুলে দিলে, ভালো করে কাগজটা খুলে দেখল। কিন্তু তার সব কৌতূহলকে মাটি করে দিয়ে তার হাতে যেটা রয়েছে সেটা ভূগোলের একটা ম্যাপ, বিশ্বের ম্যাপ। কাল ভূগোলের স্যার এটা দিয়েছিল ওকে। নিরাশ হয়ে ম্যাপটা পড়ার টেবিলে রেখে দরজা খুলে বাইরে যাবে, এমন সময় ঘুরে দরজা বন্ধ করতে গিয়ে তার চোখে পড়ল খাটের নিচে ভাড়ার ঘর থেকে আনা একটা শাবল রাখা, আর তার ঠিক পাশে পড়ে আছে তার স্কুল ব্যাগটা। অপের মনে আবার সেই রোমাঞ্চটা বাসা বাঁধল। তবে এটা নিছক একটা স্বপ্ন ছিল না। সে ঘরে ঢুকে খাটের নিচ থেকে নিজে স্কুল ব্যাগটা টেনে বের করলো। বেশ ভারী। ব্যাগের চেন খুলে দেখতেই তার চক্ষু চড়ক কাজ। ব্যাগ ভর্তি হিড়ি জহরত। তবে এটা নিছক স্বপ্ন ছিল না, আর সেও মরে যায়নি। আনন্দে অভ্রের চোখ দুটো ভরে গেল জলে। বাড়ির সকলকে সে সবটা জানালো। প্রথমে তারা কেউ বিশ্বাস করতে চাইল না, কারণ যে চিঠির কথা অভ্র বলছে এমন কোনো চিঠি সে দেখাতে পারছে না। কিন্তু তারপর পুলিশে খবর দেওয়া হলো। তারা এসে অভ্রের কথা মতো তদন্ত করে ওই পুরনো ঘর থেকে কয়েকশো কোটি টাকার ধন সম্পদ উদ্ধার করলে, এবং তার সাথে উদ্ধার হয় 9টি নরকঙ্কাল, যেগুলো পরে তদন্ত করে জানা যায় তার এই গুপ্তধনের সন্ধানে এই পথে এসে তারা আর কেউ ফিরে যেতে পারেনি। এবং এই কঙ্কালগুলো প্রায় কয়েকশো বছরের পুরনো। অভ্রের বাড়ির লোক সব সম্পত্তি সরকারের তহবিলে জমা করে দেওয়ার কথা বলে। শুধু পুলিশের কাছ থেকে অভ্রের পাওয়া চিঠি আর ওদের প্রাপ্য পাওনা তার কথা গোপন করা হয়। অভ্রের কথা মতো চিঠিতে সেটাই করতে বলা ছিল। রাতে বিছানায় শুয়ে অভ্র শান্তির নিঃশ্বাস ফেলে। আজ সেই চৌধুরী বাড়ির কত দিনের পুরনো ইতিহাস উদ্ধার করল। বাড়ি ভর্তি লোকজন সবাই ওকে অনেক অভিনন্দন জানাতে এসেছে। বিভিন্ন চ্যানেলের রিপোর্টার এসেছে। সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল। কাল সকালে সব খবরের কাগজে তার ছবি ছাপা হবে। তবে সাথে ঘটে যাওয়া এই ঘটনা স্বপ্ন ছিল না সত্যি, নাকি স্বপ্নের মতো সত্যি, সে কিছুতেই বুঝে উঠতে পারে না। পাশ ফিরে শুতে গিয়ে অভ্র অনুভব করে প্যান্টের পকেট মোবাইলে, হ্যাঁ মোবাইলটা এখনো রয়ে গেছে। পকেট থেকে মোবাইলটা বের করতে গিয়ে অভ্র অনুভব করে তার হাতে একটা কয়েনের মতো কি যেন ঠেকছে। ঘরের আলো জেলে
সে সেটা ভালো করে নিরীক্ষণ করে দেখে এটা মুঘল আমলের সেই কয়েন, যেটা সে ওই একটা মাটির কলসি থেকে নিয়ে পকেটে ভরেছিল তার সঙ্গে। কিন্তু এটা আবার তার পকেটে আসলো কি করে? রহস্যের কি এখনো কিছু বাকি? এতক্ষণ ধরে আপনারা যেই অডিওটি শুনলেন, অডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার।